5 নম্বর ম্যাচে দেখেন তো কি বলতেছে 5 নম্বর কত কেভি ট্রান্সফরমার বলেন 100 কেভি 100 কেভি ট্রান্সফরমার তাই কি না আচ্ছা আর এটা কত বলেন 11000 ডিভাইডেড বাই কত বলেন 317 ভোল্টেজ রেটিং দেওয়া আছে হাই ভোল্টেজ সাইডে কপার লস দেওয়া আছে কত বলেন কি দেওয়া আছে বলেন হাই ভোল্টেজ সাইডে কপার লস ভালো করে খেয়াল করলেন কথা বুঝছেন নাকি বুঝেন নাই তার মানে এই যে লসটা দেওয়া আছে কপার লস এটা কোন সাইডে বলেন হাই সাইড মানে কোন সাইডে বলেন প্রাইমারি সাইডে হাই সাইড মানে কোন সাইডে বলেন হ্যাঁ কারেন্ট ফাংশন আস্তে আস্তে দেখেন তাহলে হাই ভোল্টেজ সাইডে দেওয়া আছে না তাহলে হাই ভোল্টেজ সাইড মানে কোথায় দেওয়া আছে প্রাইমারি সাইডে তাহলে আমার যে কপার লস WCU এটা আসলে কোন সাইডে দেওয়া আছে শুধু হাই সাইড মানে প্রাইমারি সাইড দেওয়া আছে সীমানটা কত বলেন 0.62 কিলোওয়াট এই যে কপার লস না এবং বলছে লো ভোল্টেজ সাইডে কপার লস কত বলেন 0.448 কিলোওয়াট তাহলে WCU সেকেন্ডারি সাইডের কপার লস আছে কত বলেন 0.48 কিলোওয়াট বুঝতে পারছেন নাকি বুঝেন তাহলে এটা কি টোটাল কপার লস না এটা কি টোটাল কপার লস না টোটাল কপার লস কিন্তু না তাহলে আপনারা দেখেন প্রশ্নে কি বের করতে বলছে কোন নম্বরে কি বের করতে বলছে R1 এবং R2 তার মানে আপনার এই জায়গার R1 বের করতে বলছে আর R2 বের করতে বলছে তার মানে এইবার কিন্তু আলাদাভাবে তোমাকে কপার লস দিয়ে দিচ্ছে কিন্তু দেখো যে প্রাইমারি সাইডের কপার লস দেওয়া আছে আবার কি সেকেন্ডারি সাইডের কপার লস দেওয়া আছে তাহলে আপনি এখান থেকে আপনি ক্যালকুলেট করে R1 বের করবেন আপনি এটা আলাদাভাবে ক্যালকুলেট কি বের করতে পারবেন R2 বের করতে পারবেন বুঝতে পারছেন না বুঝেন না তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি WC1 তাহলে এটা পাবো হচ্ছে I1 স্কয়ার R1 0.62 কিলোওয়াট ইমরান সাহেব বোঝেন না এখানে R1 কেন নিলাম কারণ এটা তো শুধু প্রাইমারি সাইডের কপার লস এখানে কত আছে বলেন I2 স্কয়ার R2 0.48 গুণ 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট বুঝতে পারছেন তাহলে এখান থেকে আপনি I1 এর মান তো আপনি পাবেন না I1 এর মান কি এখান থেকে বের করতে পারবেন I1 এর মান I1 কত হবে বলেন I1 এর মান হবে হ্যাঁ 100 কেভিএ কে ভোল্টেজ দ্বারা ভাগ দিলে হচ্ছে তাহলে কত 100 গুণ 10 টু দি পাওয়ার কত বলেন তো ডিভাইডেড বাই কত বলেন 11000 তাহলে আপনি মান পাচ্ছেন কত 9.09 তাহলে I1 এর মান পেলেন 9.09 অ্যাম্পিয়ার আচ্ছা এখান থেকে আপনি I2 বের করে ফেলেন I2 কত শুধু জাস্ট নিচে এডিট হবে 317 তাই কি না 317 তাহলে পাচ্ছেন 315.47 315 কত বলেন 45 অ্যাম্পিয়ার বুঝতে পারছেন তাহলে আয়নের মান আর কার মান পেয়ে গেলাম I2 মান পেয়ে গেলাম তাহলে আয়নের মান I2 মান যদি বসায় দিলে এখান থেকে কি পেয়ে যাবো R1 পাবো আর এখান থেকে আমরা কি পাবো R2 দেখেন কোন নাম্বারের आंसर আমরা পেয়ে গেছি কারণ কোন নম্বরে কি বের করতে বলতেছিল R1 এর কারণ R2 মান বের করতে বলছিল তাহলে ভাগ দাও 0.62 গুণ 10 টু দি পাওয়ার কত 3 ডিভাইডেড বাই I1 স্কয়ার I1 কত বলেন 9.09 এর কি স্কয়ার তাহলে আপনি পাচ্ছেন কত আর মান 7 পয়েন্ট কত বলেন 5 ওহম পাচ্ছেন দেখেন তো মিলছে কিনা 7.5 ওহম আচ্ছা R2 এর মান আসেন 0. কত বলেন 48 তাই কি না 4 এর গণিতে ডিভাইড বাই কত বলেন 315.45 এর স্কয়ার তাই কি না তাহলে 315 কত বলেন 45 তারপর কি বলেন স্কয়ার তাহলে অনেক কম তাই কি না 4 পয়েন্ট এই যে অনেক বড় স্যার কি আমাদের আসছে কত বলেন 4.82 ইনটু কত বলেন 10 টু দি পাওয়ার -3 পাইছেন তো খ নাম্বারে এইবার খ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট খ নাম্বারটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন একটু অন্যরকম দেখেন তো খ নাম্বারে কি বের করতে বলছে না মোট রিঅ্যাকট্যান্স বের করতে বলে নাই খ নাম্বারে বলছে মোট রিঅ্যাকট্যান্স কত পার্সেন্ট 4% একটু অন্যরকম বুঝতে পারছেন এখানে বলতেছে যে মোট রিঅ্যাকট্যান্স কত বলেন 4% তাহলে নির্ণয় করো x1 এবং x2 বুঝতে পারছেন মোট রিঅ্যাকট্যান্স 4% হলে আপনি তো R1 R2 পেয়ে গেছেন তাই কি না আপনি এখানকার R1 এর মান R2 এর মান পেয়ে গেছেন এখন x1 এর কি মান x2 মান বের করতে বলছে আর কি কিন্তু x1 x2 বের করতে বলে তো R1 এটা দেয়া থাকতে হবে তাহলে এখানে বলছে মোট রিঅ্যাকট্যান্স কত বলছে বলেন 4% বলছে বুঝতে পারছেন তাহলে এবং আরো কিছু কথাবার্তা যদি রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স সমানুপাতে বিভক্ত হয় এই কথাটা লিখতে হবে যদি কি বলছে রিঅ্যাকট্যান্স এবং কি বলেন রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স কি অনুপাতে বিভক্ত হয় সমানুপাতে বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে বুঝতে পারছেন তাহলে দেখেন সেক্ষেত্রে যেটা হবে তাহলে
বুঝতে পারছেন নাকি বুঝেন না? ডেটা দেওয়া আছে। এখানে মোট রিঅ্যাকট্যান্স 4% বলতে আমরা কি বুঝি? না এখানে কথাবার্তা আছে। মোট রিঅ্যাকট্যান্স 4% বলতে আমরা কি বুঝি? মোট রিঅ্যাকট্যান্স 4% বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ, রিঅ্যাকট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ বাই হচ্ছে ফুল লোড ভোল্টেজ, সেটা 100%। রিঅ্যাকট্যান্স এত পার্সেন্ট, বুঝতে পারছেন? যদি বলা হয় রেজিস্ট্যান্স কত পার্সেন্ট, রেজিস্ট্যান্স মনে করো ধর বলা আছে মোট রেজিস্ট্যান্স 2%, মোট রেজিস্ট্যান্স 2%, এটা দ্বারা বোঝাবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ ডিভাইডেড ফুল লোড ভোল্টেজ, ডিভাইডেড বাই কত বলেন? ফুল লোড ভোল্টেজ। এটাকে বোঝায় রেজিস্ট্যান্স কত পার্সেন্ট? 4%, বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স কত পার্সেন্ট? 4%। তার মানে এইখানে বলছে কি মোট রিঅ্যাকট্যান্স 4% না, কি বলছে বলেন? মোট রিঅ্যাকট্যান্স 4। এটা দ্বারা বোঝাচ্ছে যে রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ, রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ হবে এই যে এইখানকার ভোল্টেজ ড্রপ আর কি এখানকার, মানে এই রিঅ্যাকট্যান্সের কি ভোল্টেজ ড্রপ যোগফল এবং ফুল লোড ভোল্টেজের রেশিও হবে 4%, বুঝতে পারছেন? বুঝুন তাহলে এখানে তো দুইটা রিঅ্যাকট্যান্স, তাই না? তাহলে এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসি, তাই না? এটাকে ধরে এই পাশে নিয়ে আসি, তখন এইটার দুইজনের যে রিঅ্যাকট্যান্স আমরা পাবো এটা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো না? তাহলে কি পেলাম আমরা বলেন? এক্স ইকুইভ্যালেন্ট পেলাম। কোন সাইডে বলেন? প্রাইমারি সাইডে। সবের এক পাশে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, তাহলে আমরা বলতে পারি ভাই মোট রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট 1 পেলাম মোট রিঅ্যাকট্যান্স। তাহলে মোট রিঅ্যাকট্যান্স 4% বলতে বোঝায় মোট রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ। তাহলে মোট রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ পাবে কিভাবে? তার বাধা ইনটু কারেন্ট। তাহলে এই কারেন্টটা কোন জায়গায়? প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই হবে কি বলেন? ফুল লোড ভোল্টেজ। কি ভোল্টেজ বলেন? ফুল লোড ভোল্টেজ মানে রেটেড ভোল্টেজ। ফুল লোড ভোল্টেজ মানে কি? রেটেড ভোল্টেজ। এখন রেটেড ভোল্টেজ আমাদের এখানে কোন সাইডে নেব? যেহেতু এইটা কি প্রাইমারি সাইডে ক্যালকুলেশন করা হচ্ছে না, এখানে নিব কি বলেন? প্রাইমারি সাইডের। তাহলে এখানে আছে কত বলেন? 11,000। কত বলেন? 11,000। তাহলে এইটাই হচ্ছে আপনার সেই 4%, এইটাই হচ্ছে কত? এক্স এর পার্সেন্ট, বুঝতে পারছেন না? বুঝলেন? ইনটু হচ্ছে ইকুয়াল টু কত পার্সেন্ট বলেন? 4%, বুঝতে পারছেন? ইকুয়াল টু কত পার্সেন্ট? 4%, বুঝতে পারছেন? তাহলে মোট রিঅ্যাকট্যান্স বলতে বোঝাবে মোট রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং রেটেড ভোল্টেজ বা ফুল লোড ভোল্টেজের রেশিও হবে কত পার্সেন্ট? 4%। যদি বলতে মোট রেজিস্ট্যান্স 4%, তাহলে কি বুঝতাম? মোট রেজিস্ট্যান্সের সবাই আস্তে কুল, মোট রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই হবে রেটেড ভোল্টেজের রেশিও, এটা হবে কত পার্সেন্ট? 4%। মনে থাকবে তো নাকি? তাহলে এটা নতুন আসছে না একটু নতুন, তাই না? হ্যাঁ এবার হ্যাঁ, যদি সেকেন্ডারিতে আসতো তাহলে কি করতেন? এক্স ইকুইভ্যালেন্ট 2 ইনটু I2 ডিভাইডেড বাই সেকেন্ডারি রেটেড ভোল্টেজ। কোনো সমস্যা নেই, পারবেন তো নাকি? এই তো কথা কোন না, বুঝছেন না? মন খারাপ আছে আপনাদের? তাহলে এখন দেখেন আপনি আয়নের মান পেয়ে গেছেন না? আয়নের মান আয়ন কিন্তু পাবেন এখানে। আয়ন কত পাচ্ছেন? 9.09। তাহলে এক্স ইকুইভ্যালেন্ট 1 থাকলো ইনটু কত বলেন? 9.09। ক্যালকুলেটর আমার জন্য বেশি দেখেন আপনারা। কত বলেন? এখানে হবে কত? 11,000। এখানে 4% না, তাহলে পার্সেন্ট উঠাই দিলে কত হবে? 4 বাই কত হবে? 100, বুঝতে পারছেন নাকি? বুঝেন? তাহলে এখান থেকে আপনি কার মান পেয়ে যাবেন? সুন্দর করে বলেন। এক্স ইকুইভ্যালেন্ট 1 এর মান পেয়ে যাবেন, বুঝেন না নাকি? এইবার আপনাদের পাটিগণিত নিয়ে যাবো, বুঝতে পারছেন? পাটিগণিত নিয়ে যাবো, পাটিগণিত। সমস্যা নেই। হ্যাঁ, সমানুপাতে বিভক্ত এগুলো করছেন না? এই আমরা পাটিগণিত করছেন না এগুলো? সমানুপাতে বিভক্ত, ক্রমিক সমানুপাতে ইসিয়া করছেন না? নেন, আমার নিজেরও ঠিকঠাক করে মনে নেই এগুলো কি জিনিস, বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স সমানুপাতে বিভক্ত। নাও কি 48 পয়েন্ট কত বেড়েছে? 48.4। ঠিক আছে, তার মানে আপনি ভাই একটা কিন্তু গুরুত্বপূর্ণ ডেটা পেয়ে গেছেন, সেটা হচ্ছে মোট এক্স ইকুইভ্যালেন্ট পেয়ে গেছেন, তাই কি না? কিন্তু আপনার তো এক্স ইকুইভ্যালেন্ট বের করতে বলে নাই ভাই, আপনাকে তো ইন্ডিভিজুয়ালি x1 এর মান এবং কার মান বের করতে বলছে, x2 মান বের করতে বলছে। কিন্তু তাহলে কিভাবে করব? সেটা বের করার জন্য এই ডেটা দেওয়া আছে। যদি রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স কি অনুপাতে বিভক্ত বলছে? সমানুপাতে বিভক্ত, বুঝতে পারছেন? তার মানে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অনুপাত সমান হবে, সমানুপাতে বিভক্ত, বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অনুপাত। তার মানে এটা বলা ট্রাই করতেছে যে প্রাইমারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের রেশিও ইকুয়াল হবে সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের রেশিও। অথবা আমরা কি বলতে পারি, এটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন কি প্রাইমারি রেজিস্ট্যান্স বাই R1 বাই X1 ইকুয়াল টু R2 প্রাইম বাই X2 প্রাইম, X2 প্রাইম, বুঝতে পারছেন না? বুঝে নাই? রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স রেশিও সময় কি হবে? সমান হবে। বুঝতে পারছেন না? বুঝে নাই?
কে রেশিও সমান হবে না r1 বাই মানে ইন্ডিভিজুয়াল আর কি r1 বাই x1 ইকুয়াল হবে কত r2 বাই x2 যেহেতু এরা কি বলছে প্রশ্নে বলে দিছে যে যদি রিঅ্যাকট্যান্স এবং কি বলেন রেজিস্ট্যান্স সমানুপাতিক বিভক্ত হয় তার মানে রেজিস্ট্যান্স বাই রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স ইকুয়াল হবে কি রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স তাহলে প্রাইমারি সাইডেরটা ইকুয়াল হবে কি সেকেন্ডারি সাইডের রেশিওটা সমান হবে বুঝলেন না নাকি মাথা বুঝছিল কিছু হ্যাঁ বলেন কি জি না টোটালটা ধরে মারা খাবে আপনি তো সমানুপাতিক বিভক্ত করবেন কিভাবে আর ইকুইভ্যালেন্ট বাই x ইকুইভ্যালেন্ট আর সামনে কি সমান কি লিখবেন আপনি আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে কি লিখবেন বলেন তাহলে যেহেতু বলতেছে যে এই দুইটা রেশিও সমান সমানুপাতিক বিভক্ত তার মানে বুঝতে হবে যে r1 বাই x1 ইকুয়াল r2 বাই x2 আবার অথবা আমরা ওইভাবে না বলে কি বলতে পারি যে এটাকে যদি আমরা সেকেন্ডারিতে এটাকে যখন প্রাইমারিতে নিয়ে আসবো তখন কি লিখতে পারি r1 বাই x1 ইকুয়াল হবে r2 প্রাইম বাই কত হবে x2 প্রাইম বুঝতে পারছেন না প্রথমে তাহলে তাই লিখবো আর কি তাহলে এটার জন্য লিখলাম r1 বাই কত বলেন x1 বলতে পারি তো নাকি ইকুয়াল হবে কত বলেন r2 বাই কত বলতে পারি x2 বলতে পারি অথবা আমরা কি বলতে পারি বলেন r2 প্রাইম বাই কি বলতে পারি বলেন x2 প্রাইম একই কথা এখানে এইটাকে আমরা কাজে না লাগাই যেহেতু আমরা এটা লিখছি এটাকার দরকার নাই বুঝতে পারছেন এবার দেখেন তো আমরা কি বলতে পারি আচ্ছা এখান থেকে যেটা বলতে পারি এই পাশে লেখার সমস্যা এটা বুঝতে পারছেন নাকি এবার দেখেন তো আমি এটাকে লিখতে পারি r1 বাই r2 প্রাইম ইকুয়াল হবে x1 বাই x2 প্রাইম মানে এই দুটো ইন্টারচেঞ্জ করলাম এই দুইটা তাই না এটা সরান্ত বইটা একটু নেন তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে r1 বাই কত বলেন r2 প্রাইম ইকুয়াল হবে x1 বাই কত হবে x2 প্রাইম দেখেন এখানে কি রেজিস্ট্যান্সের রেশিও না আর এখানে কি রিঅ্যাকট্যান্সের রেশিও না এটা কিন্তু সমান না মানে বিভিন্ন বলা যায় কি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স সমানুপাতিক বিভক্ত মানে রেজিস্ট্যান্সের অনুপাত আর রিঅ্যাকট্যান্সের অনুপাত কি হবে সমান হবে এই আর কিভাবে বলা যেতে পারে নেন তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরকম বলতে পারি r1 প্লাস r2 প্রাইম যোজন বিয়োজন করো বাই r2 প্রাইম ইকুয়াল টু x1 প্লাস x2 প্রাইম ডিভাইডেড বাই কি বলতে পারি বলেন x2 প্রাইম পারি কিনা বলতে যোজন বিয়োজন করলাম r2 প্রাইম দের উপর নিচে যোগ করলাম x2 প্রাইম দের উপর নিচে যোগ করলাম মানে উপরে যোগ করলাম এখন দেখেন এইটার মান আপনারা কি বলতে পারেন r ইকুইভ্যালেন্ট 1 বলতে পারেন বুঝেন না এটা কি প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স আর এটা কি সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স প্রাইমারি নিয়ে আসছেন তাহলে যোগ করলে কি আপনি r ইকুইভ্যালেন্ট 1 বলতে পারেন তাহলে r ইকুইভ্যালেন্ট 1 এইটা তাহলে 7 হ্যাঁ বাদ দেন আপনি এখানে r1 কত বলেন 7.5 প্লাস এবার দেখেন তো এখানে কি r2 না তাহলে r2 তো না r2 প্রাইম তাহলে r2 প্রাইম কি সেকেন্ডারি থেকে r2 সেকেন্ডারি প্রাইমারিতে আনতে হবে তাহলে কত বলেন এর মান কত 4.82 গুণ কত 10 টু দি পাওয়ার -3 ইনটু হবে আপনি এই পাশে আনতেছেন তাহলে ওই পাশেটা কত বলেন 11000 ডিভাইডেড বাই কত বলেন 317 এর কত বলেন হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বলেন r2 প্রাইম তাহলে r2 প্রাইম কত হবে বলেন হ্যাঁ 4.82 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ 11000 বাই কত 317 বুঝতে পারছেন ওগুলো একটু বড় এছাড়া কিছুই না বুঝতে পারছেন এখানে দেখেন এটা কি বলেন x1 প্লাস x2 প্রাইম না এইটাকে আপনি কি বলতে পারেন বলেন x ইকুইভ্যালেন্ট 1 বলতে পারেন আপনি x ইকুইভ্যালেন্ট 1 বের করে রেখেছেন না তো এটার সমান কত বলেন 48 পয়েন্ট কত বলেন 4 আপনি এখান থেকে কি পেয়ে যাবেন বলেন x2 প্রাইম পেয়ে যাবেন পাবেন কিনা বলেন পুরোটাকে সলভ করলে আপনি এখান থেকে কার মান পেয়ে যাবেন বলেন x2 প্রাইম বাসায় বসে ক্যালকুলেশন করেন x2 প্রাইমের মান আসবে 21.1 ওহম বুঝতে পারছেন নাকি বুঝেন ক্লিয়ার কিন্তু আপনাকে তো x2 প্রাইম বের করতে বলে নাই আপনাকে x2 প্রাইম বের করতে বলছে আপনারা কি বের করতে বলছেন x1 এবং x2 তাহলে x2 প্রাইম হচ্ছে রেফার্ড x2 প্রাইমটাকে বলেন রেফার্ড তাহলে x2 প্রাইমের জায়গায় কি আমরা এরকম লিখতে পারি ভাই x2 প্রাইম পাইছিলাম কিভাবে শুরুতে ছিল x2 কি বলে x2 তার সাথে আমরা প্রাইমারিতে আনছি তাহলে শুরুতে ছিল x2 তার সাথে আমরা কোথায় আনছি প্রাইমারিতে আনতেছি তাহলে প্রাইমারিটা ডিভাইডেড বাই কত বলেন 17 এর কি বলেন স্কয়ার 21 পয়েন্ট কত 1 তাহলে আপনি এখান থেকে কি পেয়ে গেলেন বলেন x2 পেয়ে গেলেন বাসায় ক্যালকুলেশন করো आंसर 0.0175 তাই কি না x2 পেয়ে গেছেন এই কথা বলো x2 পাইছেন কিনা বলেন এবার দেখেন তো x ইকুইভ্যালেন্ট 1 মানে কি আপনি একটা পেয়ে গেছেন x2 পেয়ে গেছেন এবার বলেন x ইকুইভ্যালেন্ট 1 মানে কি কত দেয়া আছে 48.4 না তাহলে x ইকুইভ্যালেন্ট 1 মানে কি x1 তো আছেই x1 টা ফিক্স থাকবে আর ওই পাশ থেকে কি আসবে বল x2 প্রাইম আসবে
কত বলেন 48.4। তাহলে এখান থেকে আপনি x2 প্রাইমের মান কত পাইছেন বলেন, এই যে 21.1। তাহলে এখান থেকে বাদ দিলে 48.4 বাদ দিলে কত আসে x1 এর মানটা 27.3 ওহম। বুঝতে পারছেন কিনা দেখেন, অঙ্কটা যদিও বড় হইলো মোটামুটি অঙ্কটা সুন্দর একটা অঙ্ক নাকি? জি আপনার কোশ্চেন বলেন। দুজন বিয়োজনটা পাটিগণিত ক্লাস বলেন, দুজন ক্লাস x2 প্রাইম তো বের করছি, জি x2 প্রাইম বের করলাম, সেকেন্ডারি থেকে প্রাইমারি তে আনছি, জি রেকর্ড আছে এইটা আবার সেকেন্ডারি তে নিব না, হ্যাঁ সেকেন্ডারি তে তাহলে দাঁড়ান প্রাইমারি এই যে গুণ করছেন রেশিও দিয়ে ঘুরে ফিরে তো একই কথা, একই হবে না ঘুরে ফিরে? প্রাইমারি রেশিওতে কয় গুণ করছেন? আপনি যখন এটাকে উল্টা পাশে পাঠিয়ে দিবেন, আপনি যখন এইটাকে যখন আপনি এই পাশে পাঠিয়ে দিবেন, দেখেন তো তখন কি উপরে 317 চলে যাচ্ছে না, আর নিচে কত 1000 আসতেছে না? তাহলে 317 সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি না তাকে আমরা ঘুরে ফিরে? বাংলা বোঝা যায় নাকি? ধরেন আপনাকে একটা x2 দেওয়া আছে, এটাকে আপনি প্রাইমারি টান কিভাবে আনবেন বলেন? হ্যাঁ x2 ইনটু এই পাশেরটা, তাহলে কত বলেন 11000 ডিভাইড বাই কত বলেন 317 স্কয়ার। আপনি যে এই মানটা পেলেন সেটাকে আপনি কি বলতে পারেন? x2 প্রাইম বলতে পারেন না? তাহলে তার পরিবর্তে এটা লিখছি, বুঝতে পারছেন? আর আপনি দুইভাবে চিন্তা করেন যে ভাই এটা আপনি x2 প্রাইম পাইছি, এটা আছে কোন সাইডে? প্রাইমারি সাইডে। আমার তো x2 সেকেন্ডারিতে নেবেন, তাহলে সেকেন্ডারিতে নিলে উপরে কত 317 বাই 11000 দিয়ে ভাগ স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে আপনি ওই পাশে যান, দেখেন 317 এর উপরে চলে যাবে, 11000 কোথায় যাবে? নিচে আসবে। তাহলে বেলা দুজন বিয়োজন বোঝেন নাই, বাসায় যে বেশি করে পানি খাবেন, বুঝতে পারছেন? এখন দেখেন r1 বাই r2 প্রাইম থাকলে আর x1 বাই x2 প্রাইম, বুঝতে পারছেন? তাহলে করা যায় আর কি, যোজন বিয়োজন ঠিক করা হয় না, শুধু যোজন করা হয়েছে, বুঝতে পারছেন? বিয়োজন করা হয়নি, যোজনটা শুধুমাত্র এই r2 প্রাইম নিচে যেটা আছে, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা উপরটা গুণ দিলাম, তাহলে r1 প্লাস r2 প্রাইম, আর এটা কত x2 প্রাইম উপরে গুণ দিয়ে x2 প্রাইম, ঠিক আছে? কিন্তু সব সময় এই কাজ করা যাবে না। কোন সময় এই কাজ করা যাবে? যখন এরকম কথা উল্লেখ থাকবে সমানুপাতিক, তখন কিন্তু অন্য সময় করা যাবে না। কিন্তু আপনি যে আন্দাজে এখানে মনে করেন যে ওই কাজ করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন না? বুঝেন না? যেমন আপনাকে আমি 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 আপনাকে একটা উদাহরণ দিই না, উদাহরণ দেওয়া লাগবে না, আপনি বোঝা লাগবে, বুঝছেন না? দেখেন এই শুধু ম্যাথ ক্লাস নিয়ে লাভ নেই, বুঝছেন না? বুঝেন না? বুঝছেন না? বুঝেন সমানুপাত যদি বিভক্ত হয়, ঠিক আছে, তাহলে এরকম করা যায় যে উপরে শুধু যোজন করা যায়, বিয়োজন করা যায়, ঠিক আছে? যেমন আমরা উপরেরটাকে ঠিক রাখলাম, নিচেরটাতে যোজন করলাম, দেখো উপরেরটা ঠিক রাখছি, নিচেরটাতে যোজন করছি, আর নিচেরটাও অ্যাজ ইউজুয়াল বসে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু হর লবের সাথে যোগ হবে। আপনি ইচ্ছা করলে, হ্যাঁ তুমি ইচ্ছা করলে কি করতে পারতা যে r2 নিচে যোগ করতে পারতা, r2 প্রাইম প্লাস r1, তাও হইতো, কোনো সমস্যা ছিল না। উপরে r1 r1 আর কোনো ফর্মুলা এটা নাই না, কি ফর্মুলা করতেছেন? মানে এই জিনিসটা হ্যাঁ, অ্যাপ্লাই করা, কোনটা বের করার? মানে এই যে x1 x2 হ্যাঁ আপনি কারণ আপনি r1 জানেন, r2 জানেন, তাহলে আপনার তো সেই সিস্টেম করে করে r1 r2, কারণ আপনি শুধু x ইকুইভ্যালেন্ট জানেন, তাহলে x ইকুইভ্যালেন্ট যদি ওই পাশে বসান, তাহলে এই পাশে r ইকুইভ্যালেন্ট বসানো লাগবে না? তাহলে এই পাশে r ইকুইভ্যালেন্ট বসাতে দেন, তাহলে কি যোগ করা লাগবে না এই দুটো? অবশ্যই, বুঝতে পারছেন? তাহলে ওইভাবে সিস্টেম করে আপনি করবেন, ভালো লাগলো মনে হচ্ছে। দেন এবার আসেন দেখেন 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা ভাবছিলাম করাবো না, তাও করালাম আর কি, তোমাদের রিকোয়েস্টে আর কি, যদি তোমরা রিকোয়েস্ট করো নাই, তোমাদের দরকার এই জন্য, তাই নেন। ভালো হয়েছে নাকি? ভালো লাগে না আপনাদের নাকি? ভালো না লাগলেও ইংল্যান্ড সাহেব ভালো লাগে না, তাই না ইমরান? নেন 6 নাম্বার, অনেকেই পারবেন না। নেন 6 নাম্বার, থাক ওর ছেড়ে দাও রে। 6 নাম্বার দেখো তো কি বলছে এখানে, এখানে বলছে কত 10:1 কত রেশিও, 1 রেশিও, কত কত বলছে বলেন? কত রেশিও? 10:1 রেশিও না, তাহলে 10:1 রেশিও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? কত কেভি ট্রান্সফরমার? 50 কেভি ট্রান্সফরমার, তাহলে দাও 50 কেভি ট্রান্সফরমার। আচ্ছা কত বলছে বলেন? 2400 ডিভাইড বাই কত বলেন? 240 ভোল্ট। আচ্ছা কত ওয়াট বলছে? 50, এত লাগবে না। ট্রান্সফরমারের ভোল্টেজ স্টেপ ডাউনের জন্য ব্যবহৃত হয়, ভোল্টেজ স্টেপ ডাউনের জন্য ব্যবহৃত করে না, কারণ এই পাশে কি স্টেপ আপ, আর পাশে কি স্টেপ ডাউন, তাহলে ডাউন করার জন্য, তার মানে এই পাশে লোড লাগানো আছে, বুঝতে পারছেন? লো সাইডের ভোল্টেজ 240 এ কনস্ট্যান্ট রাখা হয়, লো সাইডের ভোল্টেজ কি করে 240 এ কনস্ট্যান্ট রাখা হয়, বুঝতে পারছেন? তার মানে এই লো সাইডের ভোল্টেজ কত? 240 বলে দিছে। আচ্ছা এ নাম্বারে দেখেন তো কি বলতেছে, যদি ট্রান্সফরমারকে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চালাতে হলে লো ভোল্টেজ সাইডে কি পরিমাণ লোড ইম্পিডেন্স সংযোগ করতে হবে, বুঝতে পারছেন? কি বলছে বলেন তো? লো সাইডের চালাতে হবে, ইম্পিডেন্স লাগাতে হবে, তাই তো? আচ্ছা দেখেন তো, তাহলে লো সাইডের ভোল্টেজ সময় কত রাখছি আমরা? 240, তার মানে আমি কিন্তু V2 এর মান জানি, কত বলেন? 240 ভোল্টে আমরা রাখবো। এবং বলতেছে
যে ট্রান্সফরমার যদি কত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চালাতে চাই, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমরা চালাইতে চাই, তখন আসলে ইম্পিডেন্সের মান কত হবে, তাই কি না ভাই? আমরা যদি এখানে I2 বের করতে চাই তাহলে তো হয়ে গেল নাকি, I2 বের করতে পারি তাহলে তো হয়ে গেল না নাকি, কথা বোঝেন না নাকি? I2 যদি বের করতে পারি তাহলে আমরা কি Z2 পেয়ে যাব না? Z2 ইকুয়াল টু কত বলো, V2 বাই কত বলেন, I2, তাই কি না? কথা বুঝছেন? তাহলে I2 পাবো কিভাবে? KVA কে আমরা যদি এই ভোল্টেজ দ্বারা ভাগ দিই তাহলে I2 পেয়ে যাব। তাহলে করেন বলুন কত? আপনি ওভাবে করেন কেন ক্যালকুলেশন? না, এভাবে করবেন না, এটা কিন্তু খুব বাজে অভ্যাস, বুঝতে পারছেন? এটা কিন্তু খুব বাজে অভ্যাস, এরকম সলিউশন করা, এরকম না, ব্রেন খাটাবেন, বুঝতে পারছেন? আপনি এরকমই করবেন। আপনি 50 কেবিকে ভাগ দিবেন কি 240 দিয়ে, তাহলে 50 গুণ কত বলেন, 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কত বলেন, 240, এরকম করবেন, ঠিক আছে? এভাবে করা শিখবেন। আপনি যেটা করছেন এটা ভালো, ওটাও ইউজফুল, কিন্তু আপনি এভাবে করবেন, এতে ব্রেন এক্সারসাইজ হয় আর কি। নেন এত অ্যাম্পিয়ার, তাই কি না? V2 পেয়ে গেলাম, V2 কত বলেন, 240, এদিকে তাকান, কথা কম কর। আর I2 পেলাম কত বলেন, এখানে কত বলেন, 208 কত 33 অ্যাম্পিয়ার। দুঃখের বিষয়, এবং আরেকটা কন্ডিশন দিছে, কত পাওয়ার ফ্যাক্টর চালাতে হবে বলেন, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চালাতে হবে। তাহলে আপনার কারেন্টের সাথে অ্যাঙ্গেল দেওয়া লাগবে না, কিন্তু এনারা কিন্তু সেই কাজটা করতে হতো বা মিস্টেক করে গেছেন, বুঝতে পারছেন? তাহলে এখানে কি সেই অ্যাঙ্গেল দেওয়া লাগবে, তাহলে অ্যাঙ্গেল কত বলেন, ল্যাগিং যেহেতু তাহলে কত, মাইনাস 36.86 বা 87, এটা তো ভাগ তাহলে Z2 পেয়ে যাবেন। এত মানে ইম্পিডেন্স আপনার লাগাইতে হবে, বুঝতে পারেন? বুঝেন না বুঝলে হবে সমস্যা নেই। বি নাম্বারে দেখেন, আপনারা করতে থাকেন, আমার দিকে একটু। বি নাম্বারে কি বলতে দেখেন তো, হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে ইম্পিডেন্সের মান কত, মানে কি এই ইম্পিডেন্সটাকে আপনি কোথায় নিয়ে যাবেন, হাই ভোল্টেজ সাইডে, তাহলে মানে হাই ভোল্টেজ সাইড মানে কি প্রাইমারি সাইডে নেবেন, তাহলে নেন, তাহলে Z1 আপনি বের করতেছেন, ওটা সরাও একটু, এই ওরে ফেলে দাও বাইরে, কেন কত হবে? আচ্ছা অ্যাঙ্গেল রাখলে হচ্ছে, আচ্ছা নাও 1.15 অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন, 36.86 ডিগ্রি এত। তার মানে এই মানের একটা ইম্পিডেন্স লাগাইলে 0.8 পাওয়ার ফ্যাক্টরে আমার চলবে, তাই না? এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখি তাহলে বেটার হয় আমাদের জন্য। আচ্ছা, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি রাখি আমরা 0.92 প্লাস হবে জে অফ কত বলেন তো, 0.69, তাই কিনা? এরকম ফর্মেটে রাখতে হবে, এত ভাবে রাখতে হবে, তাই কিনা? এখন এর সাথে আমরা কি একে আমরা কি বলছি দেখেন তো, এখানে বলছে হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে ইম্পিডেন্স, তার মানে এইটাকে আমরা কোথায় নিয়ে আসবো, হাই ভোল্টেজ সাইডে, যে হাই ভোল্টেজ সাইডে টার্ন নিয়ে আসবো। তাহলে এই মানকে Z2 কে কি করতে হবে, এই পাশে আসতেছি, তাহলে 10 ডিভাইডেড বাই কত বলেন, 1 এর স্কয়ার দ্বারা গুণ করতে হবে। কিন্তু এই পুরো জিনিসটাকে 100 দ্বারা গুণ করলেই খতম, তাই কি না? বুঝতে পারছেন নাকি বুঝেন না? তো এটা যদি আমরা আনি তাহলে 92.17 প্লাস জে অফ 69.10, এইটা হবে তার Z2 এর মান, ঠিক আছে? সি নাম্বারে কি বলতে দেখেন তো, বলতেছে যে হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে কি বের করে বলেন, এবং কি বের করতে বলতেছে বলেন, হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে কারেন্ট বের করো, তাই না? কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে না? এখন দেখেন আপনি এই হাই ভোল্টেজ সাইডের ইম্পিডেন্স জানেন এবং হাই ভোল্টেজ সাইডে তুমি কি জানো, ভোল্টেজ জানো, তাহলে তুমি কারেন্ট পেয়ে যাবে না? তাহলে কারেন্ট পেয়ে যাবে I1 হ্যাঁ V ওভার Z। তাহলে V কত বলেন, 200 কত বলেন, V কত 2400, আর Z1টা কত বলেন, হ্যাঁ 92.17 প্লাস J অফ 69.10। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 2400 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে 2400 ভাগ অ্যান্সার। ওকে, তাহলে কত 20.833, অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন, মাইনাস 36.88 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন নাকি? এটা অ্যান্সার, ঠিক আছে? এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই আপনি এই ভোল্টেজটাকে কেন আপনি মানে সাপ্লাই ভোল্টেজ ধরতেছেন বা অনেক কিছু ধরতেছেন। সোজা কথা হচ্ছে এই অঙ্কটা দেখো কোনো জায়গায় কিন্তু তোমাকে R1 X1 এগুলো কিন্তু কোনো ধরনের কোনো ডিস্টার্ব করে নাই। R1 এর মান কি, X1 এর মান কি, R1 কি, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে কোনো প্রকারের R1 X1 এখানে মনে করা যায় নাই বা নেগলিজিবল, এই জন্য আমরা এটাকে ধরতে পারি, সমস্যা নেই। বুঝতে পারছেন? না